এই সেশনে আমরা দেখব যে অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার কি। তা প্রথমে আসি, অভিস্রবণ বা অসমোসিস বলতে আমরা কি বুঝি। এই অভিস্রবণ বা অসমোসিস কথাটি বায়োলজি এবং আমাদের মেডিকেল ফিল্ডে খুব গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড এবং গুরুত্বপূর্ণ একটা অংশ। তা আমরা আবার একটু সেই পুরাতন জিনিসগুলো ঝালিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তো অভিস্রবণ ব্যাপারটা কি? একটা ইউ আকৃতির পাত্র রাখলাম, এইখানটায় আমরা দিলাম অর্ধভেদ্য পর্দা, সেমি পারমিয়েবল মেমব্রেন। এই অর্ধভেদ্য পর্দার কাজ কি? অর্ধভেদ্য পর্দা দিয়ে শুধুমাত্র দ্রাবক অণুই চলাচল করতে পারবে। দ্রাবের যেহেতু আকার বড়, তারা সেই অর্ধভেদ্য পর্দার যে ছিদ্র থাকবে সেই দিক দিয়ে কিন্তু পাস করতে পারবে না। তাহলে অর্ধভেদ্য পর্দা দিয়ে কারা পাস করবে? শুধুমাত্র দ্রাবকের অণু। এখানটায় আমরা এইদিকে বিশুদ্ধ দ্রাবক রাখলাম, আর এইদিকে রাখলাম দ্রবণ। তাহলে অর্ধভেদ্য পর্দা যদি মাঝখানে থাকে কি হবে? এই দিক দিয়ে বিশুদ্ধ দ্রাবক অণুগুলো পাস করবে। তবে কি এই দিকের দ্রাবক অণুগুলো পাস করতে পারবে না? হ্যাঁ, পাস করবে। এই দিকে কম করবে, এই দিকের এফেক্টটা বেশি হবে। অর্থাৎ লব্ধি যে ব্যাপারটা হবে, মানে মোট যে ব্যাপারটা হবে, তাতে বিশুদ্ধ দ্রাবকের অণু দ্রবণের দিকে বেশি প্রবাহিত হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? এদিকে দ্রাবকের পরিমাণ কমে যাচ্ছে, দ্রবণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এবং এই প্রসেসটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দুটোর গাঢ়ত্ব সমান হয়। তাহলে আমরা দেখলাম যে দ্রাবক অণু দুই দিকেই চলাচল করছে, কিন্তু বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে বেশি চলাচল করছে। তাই আলটিমেটলি বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে দ্রাবকের অণুর প্রবাহ হচ্ছে। আচ্ছা, এটা বিশুদ্ধ দ্রাবক আমরা নিতে পারি, বা তার জায়গায় লঘু, বা আমরা লিখতে পারি এটা নিম্ন গাঢ়ত্বের দ্রবণ। নিম্ন গাঢ়ত্বের দ্রবণ। তাহলে এখানে দ্রবণ থাকতে পারে, বা আমরা এখানে রাখতে পারি উচ্চ গাঢ়ত্বের দ্রবণ। তাহলে প্রবাহের হার কি হবে? প্রবাহটা হবে আলটিমেটলি নিম্ন গাঢ়ত্বের দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে বা উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে। শুধুমাত্র দ্রাবকের অণুই চলাচল করবে এবং ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে প্রসেসটা যতক্ষণ না পর্যন্ত দুজনের গাঢ়ত্ব, উভয় দিকে গাঢ়ত্ব সমান হয়। এটাই অভিস্রবণ। তো অভিস্রবণ খুব ভালো পরিমাণে আমরা দেখেছি কিশমিশের ক্ষেত্রে। এটা যদি একটা শুকনো কিশমিশ হয়, দোকান থেকে যেটা আমরা নিয়ে আসি শুকনো অবস্থায়, সেই কিশমিশ আছে এখানটায়। এই কিশমিশ জলে দেওয়া আছে। কিশমিশের ভেতরের যে দ্রবণটা আছে সেটা গাঢ় দ্রবণ, আর বাইরে তো জল আছে। তো জল মানে কি? সেটা লঘু দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবক আমরা বলতে পারি। তাহলে কিশমিশের এই যে উপরের যে পাতলা যে পর্দাটা, যে চামড়াটা, সেটা কিন্তু প্রায় অর্ধভেদ্য পর্দার মতো কাজ করে। এই চামড়াটা তাহলে অর্ধভেদ্য পর্দার মতো কাজ করলে লঘু দ্রবণ থেকে দ্রাবক অণু কোথায় ঢুকবে? গাঢ় দ্রবণের দিকে ঢুকবে। অর্থাৎ কিশমিশ দানাটি ফুলে উঠবে। এবং এটা কিন্তু আমরা দেখতে পাই যে কিশমিশ দানা জলের মধ্যে রাখলে কিছুক্ষণ পর সেটা ফুলে ওঠে। এটা কিন্তু অভিস্রবণের জন্যই হয়। এরকম অভিস্রবণকে অবশ্য বলে অন্ত অভিস্রবণ। যেহেতু ভেতরের দিকে দ্রাবকের প্রবাহটা হচ্ছে, তাই অন্ত অভিস্রবণ। এরকম আরো উদাহরণ আছে, যেমন বহি অভিস্রবণের একটা উদাহরণ দেওয়া যেতে পারে। যে গলার যখন সমস্যা হয়, গলায় হয়তো কাশি হচ্ছে বা গলায় কথা বলতে সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে গলায় মেনলি র্যাশ তৈরি হয়। তা গলায় র্যাশ হলে ডাক্তাররা বলেন যে গার্গেল করতে, নুন জল দিয়ে গার্গেল করতে। শুধু যদি আমরা গরম জল দিয়ে গার্গেল করি তাহলে কিন্তু খুব একটা এফেক্টিভ হয় না। তাতে সামান্য নুন যোগ করে সেই নুন জল দিয়ে গরম গরম অবস্থায় গার্গেল করতে হয়। নুন জল দিয়ে কেন গার্গেল করে? নুন জল দিয়ে গার্গেল করার কারণ হচ্ছে যে আমাদের ভেতরে যে গলার র্যাশটা হয় সেটা একটা জলপূর্ণ থলির মতো হয়। এরকম গলার মধ্যে জলপূর্ণ থলি হয়। তা থলির মধ্যে কি থাকে? তরল রসপূর্ণ থাকে। তা এই রসটা
যে লঘু যদি মানে এই রসটার থেকে যদি গাঢ়ত্ব আমরা বেশি নিই, অর্থাৎ নুন জল যেটা আমরা নিচ্ছি, সেই নুন জলের যদি গাঢ়ত্বটা আমরা বেশি নিই, বেশি পরিমাণ নুন দিয়ে যে জল তৈরি করছে সেটা দিয়ে গার্গেল করছি, তাহলে কি হচ্ছে, বাইরের দ্রবণটা গাঢ় হচ্ছে, আর ভেতরের যেটা আছে সেটা কি, সেটা লঘু দ্রবণ। ওই যে ইয়েগুলো স্যাকগুলো যে তৈরি হয়েছে গলার মধ্যে, জলপূর্ণ থলি, তা লঘু দ্রবণ থেকে গাঢ় দ্রবণ। তাহলে বাইরে যেহেতু গাঢ়, তাহলে কি হবে, দ্রাবক অণুগুলো অর্থাৎ জলের অণুগুলো এই থলি থেকে বেরিয়ে চলে আসবে। তাহলে কি হবে, ওই জলপূর্ণ থলিগুলো চুপসে যাবে। তাহলে এইরকম বহির অভিস্রবণ ঘটছে, তাই জলপূর্ণ থলি চুপসে গেলে গলায় আরাম পাওয়া যায়, কাশির কষ্টটা অনেকটা লাঘব হয়। তাই ডাক্তাররা বলেন নুন জল দিয়ে গার্গেল করতে। এটা এই দুটো আমরা এক্সাম্পল দেখলাম, এটা অভিস্রবণের এক্সাম্পল। এবং তোমরা প্রত্যেকেই ওই দুটো উদাহরণ সম্পর্কে জানো। ইউ আর কোয়াইট অ্যাওয়ার অফ দিস টু এক্সাম্পলস। আমরা একটু আগে এক্সাম্পলটা দেখছিলাম যে এটা ইউ আকৃতির একটা নল, এখানে অর্ধবেদ্য পর্দা আছে, এটা অর্ধবেদ্য পর্দা, এখানে বিশুদ্ধ দ্রাবক রাখা আছে, এখানে দ্রবণ রাখা আছে। তাহলে অর্ধবেদ্য পর্দাতে কি হবে, বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহ হবে। তো এই দিক থেকে এই দিকে দ্রাবকের প্রবাহ হচ্ছে। আমরা যদি এরকম করি যে এখানে আমরা একটা পিস্টন রাখলাম, পিস্টন দিয়ে কি করা হয়, আমরা প্রেসারটাকে আপ ডাউন করতে পারি, অর্থাৎ প্রেসার বাড়ানো কমানো করতে পারি। এটা একটা পিস্টন। এবার আমরা কি করলাম, পিস্টনটার চাপ ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছি। চাপ যত বাড়তে থাকবে পিস্টনের, আমরা দেখবো যে এই যে দ্রাবকের প্রবাহ হচ্ছে, দ্রাবকের প্রবাহটা ধীরে ধীরে কমতে থাকবে। একটা সময় পিস্টনের চাপ তো বাড়িয়ে যাচ্ছি, একটা সময় কোনো একটা নির্দিষ্ট চাপে এসে দেখা যাবে দ্রাবকের প্রবাহটা যেটা হচ্ছিল সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল, কমতে 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 এক সময় বন্ধ হয়ে গেল। আমরা মনে করলাম যে পিস্টন থেকে আমরা কত চাপ দিয়েছি, পাই চাপ দিয়েছি, পাই পরিমাণ চাপ দিয়েছি। এই পাই চাপ দেওয়ার জন্য, পাই অ্যাটমসফিয়ার চাপ দেওয়ার জন্য এক সময় দ্রাবকের প্রবাহটা বন্ধ হয়ে গেল এদিক থেকে এদিকে। তা বন্ধ যদি হয়ে যায়, বন্ধ হয়ে গেলে কি হবে, এই যে পাই চাপ, এই চাপটা কি বলা হবে, অভিস্রবণ চাপ। তাহলে কোন দ্রবণ এবং তার বিশুদ্ধ দ্রাবককে যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা থাকে, তাহলে দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের যে প্রবাহ চলতে থাকে, ওই দ্রবণের উপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সর্বনিম্ন চাপ, এর থেকে বেশি চাপ বাড়লে তো বন্ধ হবেই, এটা হচ্ছে সর্বনিম্ন চাপ। এই চাপটা প্রয়োগ করে যে প্রবাহটা বন্ধ করে দেওয়া হলো, এই চাপটাকেই আমরা বলবো অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। অভিস্রবণ চাপের সংজ্ঞা যদি চায়, তাহলে কিন্তু সর্বনিম্ন কথাটাও অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ তার থেকে বেশি চাপ দিলে তো অটোমেটিক বন্ধ হবেই। যে সর্বনিম্ন চাপে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে দ্রাবকের অণুর প্রবাহ বন্ধ হয়ে যায়, সেই সর্বনিম্ন চাপটাকে বলা হবে অভিস্রবণ চাপ। আচ্ছা, এবার আমরা আসি লজ অফ অসমোটিক প্রেসার, অর্থাৎ অভিস্রবণ চাপ সংক্রান্ত সূত্রাবলী। তা আমি এবার যে সূত্রগুলো বলবো, সেই সূত্রগুলো অ্যাকচুয়ালি কিন্তু বিভিন্ন সায়েন্টিস্টদের যে এক্সপেরিমেন্টস তার সারবত্তাকে নেওয়া হয়েছে। একজন সায়েন্টিস্ট ছিলেন পেফার, অপর জনেরা হচ্ছে মোর্স, ফ্রেজার, বার্কলে, and হার্টলি। এরা মোটামুটি কাজ করেছিলেন। তা এদের যে এক্সপেরিমেন্টস, তার থেকে যে আউটকামস এসছে, সেইগুলোকে নিয়েই লজ অফ অসমোটিক প্রেসার। আমরা দেখি যে এরকম এনাদের বক্তব্যগুলো কি ছিল। আমরা যেটা পড়বো, ল 1, ফার্স্ট ল, মানে প্রথম সূত্র বলেছে যে পাই মানে অসমোটিক প্রেসার প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, মানে গাঢ়ত্ব। গাঢ়ত্বকে আমরা সি দিয়ে লিখতে পারি। যদি টি স্থির হয়, তাহলে কোন দ্রবণের অভিস্রবণ চাপ তার গাঢ়ত্বের সমানুপাতিক স্থির উষ্ণতা। এটাই প্রথম সূত্র বা ফার্স্ট ল। সেকে আমরা মোলার গাঢ়ত্বই বলে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে মোলার গাঢ়ত্ব।
তাহলে স্থির উষ্ণতায় কোন দ্রবণের অভিস্রবণ চাপ তার মোলার গাঢ়ত্বের সমানুপাতিক। তবে এখানে কিন্তু আরো কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দ্রবণটাকে লঘু হতে হবে। দ্রবণে যে দ্রাব থাকবে সেই দ্রাবটা যেন অনুদ্দায়ী হয়, তড়িৎ অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য হয় এবং অসংযোজিত হয়, তবে কিন্তু অর্থাৎ আগের যে নিয়মগুলো ছিল তার এই নিয়মটা এদের ক্ষেত্রে ভ্যালিড হতে হবে, তাহলে কিন্তু এই জিনিসগুলো খাটবে। তো এবার আমরা দেখি ল 2 বা দ্বিতীয় সূত্র। পাই অর্থাৎ অভিস্রবণ চাপ সমানুপাতিক উষ্ণতা। আমরা পরম উষ্ণতা বলছি কারণ বড় হাতে টি দিয়ে লিখলাম। যখন কি হবে, সি স্থির অর্থাৎ মোলার গাঢ়ত্বটা স্থির, তাহলে আমরা এটা বলতে পারি যে কোন নির্দিষ্ট গাঢ়ত্বে অনুদ্দায়ী, অসংযোজিত, তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রাবের লঘু দ্রবণের অভিস্রবণ চাপ পরম উষ্ণতার সমানুপাতিক। তো এই ল 1 এবং 2 এটা কিন্তু আসলে এনাদের বক্তব্য, এই সায়েন্টিস্টদের। তো এই লগুলোকে একত্রিত করেই ভ্যান টফ একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছালেন। তো কিরকম ব্যাপার, আমরা যদি দুটো লকে একত্রে করে দিই তাহলে কি পাবো, পাই প্রপোর্শনাল টু সিটি, যখন সি ও টি উভয়ই পরিবর্তিত হয়। তাহলে আমরা পৌঁছালাম কি, পাই প্রপোর্শনাল টু সিটি যখন উভয়ই পরিবর্তিত হয়। বা আমরা লিখতে পারি পাই ইকুয়ালস টু সি কে টি, যেখানে কে কি, কে একটা সমানুপাতিক তুলে দিলাম, সেই রকমের ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এবার যদি বিভিন্ন উষ্ণতায় বিভিন্ন গাঢ়ত্বে বিভিন্ন দ্রবণের অসমোটিক প্রেসারগুলো পরিমাপ করা যায় এবং পরিমাপ করে যদি আমরা কে এর মানটা বের করি, দেখা যাবে কে এর মানটা এরকম হয় 0.082 লিটার এটিএম কেলভিন ইনভার্স মোল ইনভার্স। এটা কার সাথে ফ্যামিলিয়ার মনে হচ্ছে, কার সাথে একই রকম মনে হচ্ছে? এটা কিন্তু আমাদের সর্বজনীন গ্যাস ধ্রুবক, অর্থাৎ কে যে মানটা পাওয়া যাচ্ছে এক্সপেরিমেন্ট থেকে দেখা যাচ্ছে যে সেটা আর এর মানের সাথে সমান আসছে। তাই আমরা কে কে তুলে দিয়ে কে এর জায়গায় আমরা আর বসিয়ে দিতে পারি। তাহলে এই যে একটা সূত্র পেলাম আগের দুটো সূত্র থেকে, এই সূত্র থেকে এই সূত্রটাকে, এই সমীকরণটাকে বলা হচ্ছে ভ্যান টফের সমীকরণ। ভ্যান টফের সমীকরণ। এই যে ভ্যান টফ, উনি একজন সায়েন্টিস্ট, উনি আসলে ওই ল 1 এবং 2 প্রথম এবং দ্বিতীয় সূত্র তাকে কম্বাইন করে একটা সিদ্ধান্তে পৌঁছেছিলেন। ওই প্রথম সূত্র দ্বিতীয় সূত্র যেটা লিখলাম তাকেও ভ্যান টফের সূত্র আমরা বলতে পারি, কারণ ওই সূত্র থেকে এই সূত্রে এসে পৌঁছায়। তো ওই সূত্রগুলো মূলত ওই সায়েন্টিস্টগুলো অবদান, এফার মোর্স এবং হার্টলে, বার্কলে, ফ্রেজার, এদের অবদান, কিন্তু তারা এক্সপেরিমেন্ট করেছিল, তার থেকে ভ্যান টফ একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে। তাই এটাকে আমরা ভ্যান টফের সমীকরণ বলবো, এবং আগে যে দুটো সূত্র লিখলাম দুটোকেই আমরা বলতে পারি ভ্যান টফের সূত্রাবলী। এই যে আমরা দেখলাম যে অভিস্রবণ চাপ ব্যাপারটা, এই অভিস্রবণ চাপ কিন্তু একটা কলিগেটিভ ধর্ম, অর্থাৎ সংখ্যাগত ধর্ম। তাই এই সমীকরণটারও কিছু প্রযোজ্যতা আছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই সমীকরণটা কখন কখন আমরা প্রয়োগ করতে পারবো। 1 নাম্বার বক্তব্য, দ্রবণটা লঘু হতে হবে। লঘু না হলে এই সমীকরণ প্রয়োগ করা যাবে না, কারণ গাঢ় দ্রবণ তার আদর্শ তত্ত্ব থেকে বিচ্যুত হয়। গাঢ় দ্রবণের ক্ষেত্রে যেহেতু দ্রাবের কণাগুলি অনেক ঘনিষ্ঠভাবে থাকে, তাদের মধ্যে একটা বিশেষ ধরনের আকর্ষণ বল, বিকর্ষণ বল এগুলো কাজ করে। তাই গাঢ় দ্রবণ তার আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়, আদর্শ ধর্ম থেকে বিচ্যুত হয়। লঘু দ্রবণে যেহেতু দ্রাবগুলো যথেষ্ট দূরত্ব নিয়ে অবস্থান করে, যেহেতু দ্রবণটা লঘু, তাই লঘু দ্রবণ মোটামুটি আদর্শ দ্রবণের মতো আচরণ করে। তাই প্রথম কথাই হচ্ছে লঘু দ্রবণ হতে হবে। দ্বিতীয়ত, এখানে কিন্তু অনুদ্দায়ী দ্রাব হতে হবে, অসংযোজিত দ্রাব হতে হবে, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব হতে হবে। অর্থাৎ আগের যে বক্তব্যগুলো ছিল, যে প্রযোজ্যতা বিষয়গুলো ছিল, যে কোন কোন ক্ষেত্রে খাটবে, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন,
ঠিক একইভাবে অভিস্রবণ চাপের জন্য সেই প্রযোজ্যতাগুলো আসবে। তাছাড়া কিন্তু এই সমীকরণটাকে আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের প্রযোজ্য কখন হবে? সূত্রটা প্রযোজ্য হবে, আমরা বলতে চাইছি এটা লঘু হতে হবে, এটা দ্রাবটা অনুদ্দায়ী হবে, অনুদ্দায়ী কঠিন। তৃতীয়ত কি হবে? তৃতীয়ত অসংযোজিত দ্রাব হবে। আর চতুর্থত তড়িৎ অবিশ্লেষ্য হবে। তবেই এই সূত্রটা খাটবে। এবং ওই ভ্যান টপের যে সূত্রাবলী বললাম, যে প্রথম ফার্স্ট ল এবং সেকেন্ড লটা, সেটাও কিন্তু এই নিয়মের এই প্রযোজ্যতা বিষয় আসলেই খাটবে, তাছাড়া কিন্তু খাটবে না। এবার আমরা দেখব ভ্যান টপের যে অভিস্রবণ চাপ সংক্রান্ত যে সমীকরণটা আমরা পেলাম পাই ইকুয়ালস টু সিআরটি, তার সাথে আদর্শ গ্যাস সমীকরণের কোনো সাদৃশ্য আছে কিনা। পাই ইকুয়ালস টু সিআরটি, সি এখানটায় মোলার গারত্ব, আর অভিস্রবণ আর হচ্ছে সর্বজনীন গ্যাস দেবো, এবং টি হচ্ছে পরম উষ্ণতা। তাই যে মোলার গারত্ব যে সি হলো, তার মানে কি? তার মানে আমরা এরকম যদি বলি যে ভি লিটার দ্রবণে এন মোল দ্রাব আছে, তাহলে 1 লিটার দ্রবণে এন বাই ভি মোল দ্রাব থাকবে, ওই একই উষ্ণতায়, টি উষ্ণতায়। তাহলে 1 লিটার দ্রবণে যত মোল থাকে সেটাই তো মোলার গারত্ব। তাহলে এখানে সি মোলার গারত্ব, অতএব সি এর জায়গায় আমরা এন বাই ভি বসাতেই পারি, আর টি। তাহলে বা আমরা লিখতে পারি পাই ভি ইকুয়ালস টু এন আর টি। এবার আদর্শ গ্যাসের সমীকরণটা কি ছিল? আদর্শ গ্যাসের সমীকরণটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এন আর টি। তাহলে এটার সাথে দেখতে খানিকটা একই রকমের না, শুধু এখানে অসমোটিক প্রেসার পাই, আর এখানে গ্যাসের যে চাপ, সেই চাপ হচ্ছে পি। তাহলে এটা দ্রবণের অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ, আর এটা আদর্শ গ্যাসের সমীকরণ। এই দুটো সমীকরণের মধ্যে যে সাদৃশ্য, সেটা দেখেই ভ্যান টপ একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেন। সিদ্ধান্তটা এরকম যে কোন লঘু দ্রবণে যে পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে, সেই পরিমাণ দ্রাবকে যদি পৃথকভাবে দ্রবণের সম আয়তন বিশিষ্ট একটি পাত্রে গ্যাসীয় অবস্থায় সম উষ্ণতায় রাখা হয়, তবে গ্যাসটি যে চাপের সৃষ্টি করবে তা দ্রবণটির অভিস্রবণ চাপের সমান। অর্থাৎ এই যে অভিস্রবণ চাপ যে দেখাচ্ছে, তার মধ্যে তো দ্রাব আর দ্রাবক আছে। তাদের দ্রাবটা যেটা আছে, যে দ্রাব আছে, সেই দ্রাবটাকে আমরা আলাদা করে নিলাম, নিয়ে দ্রাবটাকে একই উষ্ণতায় অর্থাৎ টি উষ্ণতাতে গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলাম। গ্যাসীয় অবস্থায় নিয়ে যাওয়ার পরে যেটুকু পাত্রের মধ্যে, যে আয়তনের মধ্যে, যে দ্রবণের যে আয়তন ছিল, যার মধ্যে দ্রাব দ্রবীভূত ছিল, সেই আয়তনের একটা পাত্র তৈরি করে নিলাম। যতটুকু আয়তনের দ্রবণ ছিল, সেই আয়তনেরই পাত্র তৈরি করে ওই গ্যাসীয় দ্রাবটাকে রেখে দিলাম ওই উষ্ণতাতেই। তাহলে গ্যাসীয় দ্রাবটাতে এবার একটা চাপ সৃষ্টি করবে ওই পাত্রের দেওয়ালে, যে চাপ সৃষ্টি করবে সেটাই অভিস্রবণ চাপের সমান হবে। অর্থাৎ ছবি এঁকে দেখাচ্ছি যে এরকম একটা দ্রবণ ছিল, সেই দ্রবণের মধ্যে দ্রাব ছিল। আমরা কি করলাম? এই দ্রাবটাকে বার করে নিয়ে আসলাম, উষ্ণতা টি ছিল। এবার দ্রাবটাকে আমরা কি করলাম? দ্রাবটাকে এবার গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলাম, গ্যাস আকারে। গ্যাস আকারে নিয়ে যাওয়ার পরে ওই যে দ্রবণটার যে আয়তন ছিল, অর্থাৎ এইটুকু যে আয়তন ছিল, ওই রকমই আমরা একটা বক্স তৈরি করলাম, ওই রকমই একটা বাক্স, যার মধ্যে গ্যাসটাকে রেখে দিলাম ওই একই উষ্ণতায়। তাহলে ওই গ্যাসটা কি করবে? পাত্রের দেওয়ালে তো চাপ দিবে, যে চাপ দিবে সেই চাপের মানটা কি হবে? সেই চাপের মানটা যদি পি হয়, আমরা বলতে পারি পি ইকুয়ালস টু পাই হবে। এর মানটা ওর যে অভিস্রবণ চাপ ছিল তার সাথে সমান হবে। এটাই ভ্যান টপের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এটাকে আমরা ভ্যান টপের সূত্র বলতে পারি, দ্য ল অফ ভ্যান টপ। তাহলে আমরা একটু আগে যে দেখেছিলাম ল 1 এবং ল 2 যেটা লিখলাম আমি, সেটাকে আমরা কিন্তু ভ্যান টপের সূত্রাবলী বলতে পারি। আবার এটা যেটা বললো সেটাও কিন্তু আমরা ভ্যান টপের সূত্র বলে বলতে পারি। দুটো একই, শুধু মানে অর্থাৎ একই সূত্রের উপর প্রতিষ্ঠা করেই সিদ্ধান্তগুলি নেওয়া, এবং সেটা অ্যাকচুয়ালি একই জিনিসগুলোকে বোঝায়। ল 1 এবং ল 2 থেকেই পাই ইকুয়ালস টু সিআরটি এসছে,
এবং তার সাথেই একটা আদর্শ গ্যাসের একটা সাদৃশ্য ছিল, সেই সাদৃশ্য উল্লেখ করে ভ্যান টপের আর একটা বক্তব্য প্রকাশ পেল। তাহলে যদি এরকম আসে যে ভ্যান টপের সূত্রগুলি লেখো বা ভ্যান টপের সূত্রাবলী লেখো, তাহলে ল 1 ল 2 গুলো লিখতে পারবে। আবার যেটা আমি লাস্টে বললাম, অর্থাৎ ওই যে সাদৃশ্য উল্লেখ করে একটা সূত্র দেন, ওটাও বলবে। ল 1 ল 2 এবং লাস্টেরটা, তিনটেই বলবে। আচ্ছা, এবার আসি আইসোটোনিক, হাইপোটোনিক আর হাইপারটোনিক দ্রবণ কি। তাই এরকম একটা ইউ আকৃতির নল আছে, তার মধ্যে অর্ধবেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখা আছে। এখানে এক ধরনের দ্রবণ আছে, এখানে আর এক ধরনের দ্রবণ আছে। এই দুই দ্রবণের যদি অভিস্রবণ চাপ সমান হয়, অর্থাৎ এখানে যদি অভিস্রবণ চাপ π1 হয়, এখানে যদি অভিস্রবণ চাপ π2 হয়, এবং দুটো যদি সমান হয়, আমরা বলতে পারি যে দ্রবণটা আইসোটোনিক। অর্থাৎ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখা দুটি দ্রবণের অভিস্রবণ চাপের মান যদি সমান হয়, তবে দ্রবণ দুটিকে পরস্পরের আইসোটোনিক দ্রবণ বলা হবে। এবং আইসোটোনিক দ্রবণ হলে কিন্তু প্রবাহ হবে না, এদিক থেকে এদিকে বা এদিক থেকে এদিকে কোনো নেট প্রবাহ হবে না। অর্থাৎ এদিক থেকে যে পরিমাণ যাবে এদিক থেকেও সেই পরিমাণ আসবে, কিন্তু তার মানে কি বোঝাচ্ছে, সম পরিমাণ যদি হয় তার মানে আলটিমেটলি কোনো দিকেই কোনো প্রবাহ হলো না। সেটাই বলতে চাচ্ছি যে কোনো প্রবাহ হবে না। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, C1 ইকুয়ালস টু C2। কেমন করে আসলো এটা C1 ইকুয়ালস টু C2? তাহলে আমরা দেখে নিই যে এইটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি। যেটা প্রথম ছিল সেটা হচ্ছে π1 ইকুয়ালস টু C1 RT, একই উষ্ণতাতে π2 ইকুয়ালস টু C2 RT এইটার ক্ষেত্রে। তাহলে এবার π1 ইকুয়ালস টু π2, তো তাহলে দুই দিকে যদি ভ্যালুগুলো পুট করে দিই C1 RT C2 RT, তাহলে RT RT কেটে যাবে, তাহলে হয়ে যাবে C1 ইকুয়ালস টু C2। অর্থাৎ দ্রবণ দুটি যদি আইসোটোনিক হয় তাহলে তাদের গাঢ়ত্ব সমান হবে। আচ্ছা, এবার আসি হাইপোটোনিক দ্রবণ। অর্ধবেদ্য পর্দা দিয়ে আলাদা করে রাখা আছে। এবার যদি প্রবাহ হয়, হয়তো এই দ্রবণ থেকে এই দ্রবণের দিকে প্রবাহ হচ্ছে, যদি প্রবাহ হয়, তার মানে কি এই দ্রবণের অভিস্রবণ চাপ কম, এই দ্রবণের অভিস্রবণ চাপ বেশি, তাই প্রবাহ হচ্ছে। তার মানে এটা এর অভিস্রবণ চাপ π1, এর অভিস্রবণ চাপ π2, তাহলে এটা কম, অভিস্রবণ চাপ এখানটায় কম, আর এটার অভিস্রবণ চাপ বেশি। কমের থেকে বেশির দিকে যাচ্ছে প্রবাহটা। তো যেটা কম তাকে আমরা বলবো হাইপোটোনিক, আর যার অভিস্রবণ চাপ বেশি তাকে আমরা বলবো হাইপারটোনিক। যেহেতু π1 এখানটায় কম হচ্ছে, তাহলে π1 লেস দেন π2, তাহলে আমরা π1 এর জায়গায় কি বসাতে পারি, C1 RT লেস দেন C2 RT, তাহলে RT RT কেটে গেলে C1 লেস দেন C2 হবে। অর্থাৎ এর গাঢ়ত্ব C1 কম, তার মানে এটা কম গাঢ়ত্ব, আর এটা বেশি গাঢ়ত্ব। অর্থাৎ হাইপোটোনিক দ্রবণের গাঢ়ত্ব কম আর হাইপারটোনিক দ্রবণের গাঢ়ত্ব বেশি। স্যালাইন ওয়াটার যখন দেওয়া হয়, সেই স্যালাইন ওয়াটার কিন্তু 0.84% NaCl থাকে। তো এটা কেন দেওয়া হলো না, এই পার্সেন্ট মানে এটা কেন দেওয়া হলো, এই পার্সেন্টেজ কেন মেনটেন করা হয়? এমনি যদি আমরা যদি একটা গ্লাসের মধ্যে নুন, চিনি, লবণ আর জল গুলে নিয়ে আমরা যদি স্যালাইনের মতো সিরিঞ্জ দিয়ে যদি আমাদের শরীরে ঢুকিয়ে দিই, তাহলে কি হবে, কি হতে পারে? আসলে ব্যাপার হচ্ছে এইটাকে মেনটেন করা হয় কারণ এই দ্রবণের যে অভিস্রবণ চাপ আর রক্তের যে অভিস্রবণ চাপ দুটো সমান। অর্থাৎ এই দ্রবণটা রক্তের সাথে আইসোটোনিক দ্রবণ। তাহলে আইসোটোনিক হওয়ার জন্য কি হবে, অভিস্রবণ চাপ সমান থাকবে। তাহলে যদি আমরা বেশি করে লবণ জলের মধ্যে গুলে যদি সিরিঞ্জ দিয়ে ঢুকিয়ে দিতাম শরীরের মধ্যে, তাহলে কি হতো? তাহলে আমাদের কিন্তু একটা সমস্যা হতো। কি সমস্যা? গাঢ় দ্রবণ ঢুকলো, এবার আমাদের যে রক্ত নালী যে আছে তার মধ্যে লোহিত কণিকা আছে, শ্বেত কণিকা আছে, বিভিন্ন কণিকা আছে। এই কণিকাগুলোর মধ্যে কি আছে, এই কণিকাগুলোর মধ্যে তরল রস আছে, রক্ত রস আছে। এবার আমি যদি বাইরের দ্রবণটাকে যদি গাঢ় দ্রবণ দিই, এদিকে যদি গাঢ় নুন জল ঢুকিয়ে দিলাম সিরিঞ্জ দিয়ে, তাহলে কি হবে, বহি অভিস্রবণ হবে, এখান থেকে জল বাইরে বেরিয়ে আসবে। তাহলে কি হবে, এই রক্ত কণিকাগুলো চুপসে গিয়ে মারা পড়বে। তাই স্যালাইন দেওয়ার সময় খেয়াল রাখতে হয় যেন আইসোটোনিক দ্রবণ হয়।
তার মানে যদি আমরা হাইপারটনিক দ্রবণ দিতাম তাহলে কিন্তু আমাদের ভেতরে রক্তের ভেতরে বিভিন্ন রক্তকণিকাগুলো মারা পড়তো, কারণ তাতে বহি অভিস্রবণ প্রক্রিয়া সম্পন্ন হতো। আচ্ছা, যদি আমরা শুধু বিশুদ্ধ জল ঢুকিয়ে দিতাম সিরিঞ্জ দিয়ে, তাহলে কি হতো? তাহলে এটা এখানটায় লঘু দ্রবণ হয়ে যেত। তাহলে লঘু দ্রবণ হলে কি হবে? এবার যে কণিকাগুলো থাকবে তার মধ্যে তো তরল রস আছে, সেটা ভেতরেরটাই গাঢ় হবে। তাহলে লঘু দ্রবণ থেকে দ্রাবক অণুগুলো ভেতরে ঢুকবে, কারণ এদের যে পর্দা যেটা, সেই পর্দাগুলো কিন্তু অর্ধবৃত্ত পর্দার মতো কাজ করে। তাহলে লঘু দ্রবণ থেকে দ্রাবক অণু ঢুকবে, তাহলে ক্রমশ এরা স্ফীত হতে থাকবে। স্ফীত হতে হতে একসময় কিন্তু এরা ফেটে যেতে পারে, তাহলে ফেটে গেলেও মারা পড়বে। তাহলে হাইপোটনিক দ্রবণ নিলেও সমস্যা, আবার গাঢ় দ্রবণ অর্থাৎ হাইপারটনিক দ্রবণ নিলেও সমস্যা। তাহলে আমাদের কি নিতে হবে? আমাদের স্যালাইন ওয়াটার দেওয়ার সময় সবসময় কিন্তু সেই আইসোটনিক দ্রবণটাই ব্যবহার করতে হবে। এটা কিন্তু ডিরেক্ট যখন রক্তের মধ্যে মেশে তখনই এই সতর্কতা। এখন কেউ যদি বেশি করে নুন চিনি যুক্ত জল খেয়ে নেয়, গাঢ় দ্রবণ খেয়ে নেয়, তাহলেও কি সমস্যায় পড়বে? না, আসলে সেটা কিন্তু ডিরেক্টলি রক্তের সাথে মিশছে না, সেটা পাকস্থলীতে গিয়ে পৌঁছাচ্ছে। সেখান থেকে প্রয়োজন মতো লবণ এবং জল বিভিন্ন রক্তবাহের মধ্য দিয়ে, রক্তনালীর মধ্য দিয়ে ছড়িয়ে পড়বে প্রয়োজন মতো। তো সেখানে বেশি লবণ গেলেই যে সে বেশি লবণটা নেবে এমনটা কিন্তু কথা না। সে কিন্তু একটা চেষ্টা করবে নির্দিষ্ট পরিমাণ নিজের দ্রবণটাকে, রক্তরসটাকে আইসোটনিক রাখার, সেইভাবেই ও টানবে। তাই বেশি করে নুন চিনি জল খেলে এই দিক থেকে কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যালাইন ওয়াটার দেওয়ার সময় সবসময়ই আইসোটনিক দ্রবণ ব্যবহার করতে হবে। তবে একটা জিনিস খেয়াল করে দেখবে যাদের বাড়িতে যাদের প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশার, উচ্চ রক্তচাপ আর কি, তাদের কিন্তু ডাক্তাররা কম নুনযুক্ত খাবার খেতে বলেন। তাহলে কম নুন খাওয়ার কথা কেন বলে? তার কারণ হচ্ছে আমাদের এই যে অভিস্রবণ চাপ, এটি তো একটা কলিগেটিভ ধর্ম, সংখ্যাগত ধর্ম। এবার যদি দ্রবণের দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি হয় তাহলে অভিস্রবণ চাপ বাড়বে নিশ্চয়ই। আমাদের মানুষের যে রক্তরস তাতে Na+ এবং Cl- আয়ন থাকে। এখন কোনো ব্যক্তি যদি প্রয়োজনের অতিরিক্ত নুন খায়, NaCl খায়, তাহলে রক্তে Na+ আর Cl- এর পরিমাণের আধিক্য ঘটবে। অর্থাৎ কণার সংখ্যা যেহেতু বেড়ে যাচ্ছে, Na+ এবং Cl- এর পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে অভিস্রবণ চাপ বেড়ে যাবে। অভিস্রবণ চাপ বেড়ে গেলে ওই ব্যক্তির রক্তচাপ বেড়ে যাবে। তাহলে রক্তচাপ বেড়ে গেলে কি হতে পারে? যে কোনো সময় মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে, আরো ব্লাড প্রেশার বেড়ে গেল। তাই উচ্চ রক্তচাপ যুক্ত রোগীকে সবসময় কম নুন খেতে পরামর্শ দেওয়া হয়ে থাকে। আমরা এখানে আর একটা টার্ম পড়বো, সেটা হচ্ছে বিপরীত অভিস্রবণ। যাদের বাড়িতে আরো যুক্ত বিভিন্ন জলের মেশিন আছে, অ্যাকোয়াগার্ড বা অ্যাকোয়াপিওর, বিভিন্ন আর কি মেশিন আর কি, যেখান থেকে জল পরিশোধিত হয়, পানি পরিশোধন যন্ত্র বলে। তা সেই যাদের বাড়িতে ওই মেশিনে, সবার মেশিনে আরো থাকে না, কিন্তু যাদের মেশিনে ওরকম আরো যুক্ত টেকনোলজি আছে, আরো মানে রিভার্স অসমোসিস, সেখানে কিন্তু বিপরীত অভিস্রবণ ব্যাপারটা হচ্ছে। তাই বিপরীত অভিস্রবণ ব্যাপারটা কি? তো এখানটায় একদিকে বিশুদ্ধ জল নামা আছে, একদিকে লবণ জল আছে, মাঝখানে অর্ধবৃত্ত পর্দা আছে। তাহলে এমনি নর্মাল পরিস্থিতিতে কি হবে? বিশুদ্ধ জল থেকে দ্রাবক অণু লবণযুক্ত জলের দিকে প্রবেশ করবে, এদিক থেকে এদিকে যাবে। আচ্ছা, এবার আমরা যদি এখানে একটা চাপ দিতে থাকি, চাপ দিলে কি হবে? ধীরে ধীরে এই প্রবাহটা কমতে থাকবে, কমতে 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 এক সময় এসে স্টপ করে যাবে। যে নির্দিষ্ট প্রেসারে, যে সর্বনিম্ন প্রেসারে এটা স্টপ করে যাবে, সেই প্রেসারটাকে আমরা বলবো অসমোটিক প্রেসার, অভিস্রবণ চাপ। এবার সেটা যদি পাই হয়, তাহলে পায়ের থেকে যদি আমরা বেশি প্রেসার দিই তাহলে কি হবে? যখন প্রেসার আমরা পায়ের থেকে বেশি দিব, আরো বেশি চাপ দিব, তখন কি হবে? উল্টো দিকে জল ঢুকতে থাকবে, অর্থাৎ লবণ জল থেকে যে জল, সেই জল বিশুদ্ধ জলের দিকে ঢুকতে থাকবে। এইটাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ। এই টেকনোলজি কিন্তু নর্মাল ভাবে হবে না, বাইরে থেকে চাপ দিতে হবে, অর্থাৎ যে অভিস্রবণ চাপ তার থেকে বেশি চাপ দিতে হবে, তবেই হবে। এটা সেই জন্য সবসময় দেখবে যাদের আরো হবে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা ইলেকট্রিক কনজাম্পশন হবেই। উইদাউট ইলেকট্রিক্যাল পাওয়ার ছাড়া এই রকমের বিপরীত অভিস্রবণ করাটা সম্ভব না, কারণ বিপরীত অভিস্রবণটাই একটা আনন্যাচারাল ব্যাপার, সেটাকে বাইরে থেকে সাপোর্ট দিতে হবে, বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। আমাদের কি হয়, মাটিতে যে জল থাকে সেই জলের সাথে লবণ থাকে, আরো অন্যান্য কেমিক্যালস মিশ্রিত থাকে, খরো জল যেটা আমরা বলি।
অতিরিক্ত হয়তো MgCl2 আছে বা আয়রন আছে, এগুলো মিশে থাকার জন্য সেই জলটা ক্ষরতা বেশি হয়। তো এবার যখন এই অর্ধবেদ্য পর্দা নিয়ে আরো টেকনোলজি প্রয়োগ করা হয়, তখন লবণযুক্ত জল থেকে বিশুদ্ধ জলের দিকে যায়। তাতে কি হয়, তাতে লবণযুক্ত জল যেটা আছে, মানে যে ক্ষর জলটা, সেটা কমে গিয়ে সেখান থেকে বিশুদ্ধ জল আমরা পাচ্ছি। এই টেকনোলজিটা সাধারণত ওই মেশিনগুলোতে প্রয়োগ করা হয় যেখানে আরো টেকনোলজি আছে। তবে একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে যে এই যে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়া হচ্ছে, এতে কিন্তু অপকারী যে লবণ সেগুলোর সাথে উপকারী যে খনিজ পদার্থ সেগুলোও কিন্তু খানিকটা ছাঁকনিতে এসে আটকে যাচ্ছে। তার ফলে শরীরের দিকে খেয়াল করলে কিছু ব্যাড এফেক্টসও আছে এই আরো টেকনোলজির। তবে এখন আরো উন্নত মানের বিভিন্ন আরো টেকনোলজিটা আরো উন্নত হয়েছে। ওই অর্ধবেদ্য পর্দাগুলোর বিভিন্ন ওই যে পোরোসিটি, যেটা যে ছিদ্র, যেটা সেই ছিদ্রের রেডিয়াস গুলো চেঞ্জ করে সেই খানিকটা আর কি উপকারী জিনিসকে পাস করিয়ে যে বিশুদ্ধ জলটা পাওয়া যায় সেটা আরেকটু আয়ন সমৃদ্ধ হয়। তার যেটা ব্যাপার হচ্ছে যে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়া অর্থাৎ আরো টেকনোলজি সমস্ত খানকার জলে লাগে না। যে জলে নুনের ভাগ বেশি উপকূলবর্তী এলাকাগুলোতে, তাতে কিন্তু আরো টেকনোলজি সুবিধাজনক, কারণ নুনতা জল সেটা স্বাদযুক্ত হয় না, সেটা শরীরের পক্ষেও দীর্ঘদিন ব্যবহার করলে ক্ষতিকারক। এবং যেখানে আয়রনের মাত্রা আধিক্য আছে, অতিরিক্ত আয়রন যে জলে, সেখানে এই টেকনোলজিটা খুব ইউজফুল। কিন্তু যাদের সেরকম কোনো সমস্যা নেই বা যাদের পেটেরও কোনো অসুখ নেই বা অসুখ সেরকম হয় না, জলের কোনো সমস্যা নেই, তাদের কিন্তু আরো টেকনোলজির জল না খেলেই ভালো, কারণ তাতে কিছু উপকারী খনিজ লবণও কিন্তু আটকে যাচ্ছে। এবং যে জলটা যত আরো যুক্ত হবে, দেখবে যে তার স্বাদটা তত তেতো হয়ে যাচ্ছে, কারণ ওই জলের খনিজ লবণগুলো কমতে থাকে, বিভিন্ন আয়নসগুলো আটকে যায়, সেই জন্য জলটার স্বাদটা তেতো হয়ে যায়। তাই তোমরা যে বাইরে যে কিনতে যে জলগুলো পাওয়া যায়, সেই জলগুলো টেস্ট করে দেখবে যে সেই জলগুলো কিন্তু একটু তেতো টাইপের, তার কারণেই সেগুলো সব আরো পদ্ধতির মধ্যে দিয়ে এসছে। আচ্ছা, আমরা তাহলে যেটা দেখলাম এতক্ষণ সেটা হচ্ছে পাই ইকুয়ালস টু CRT। এখানে সিটা মোলার ঘনত্ব। তা মোলার ঘনত্বটা কি আমরা একটু দেখিনি। যে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আমরা ধরলাম যে V লিটার দ্রাবক আছে, V লিটার দ্রাবক, তার মধ্যে W গ্রাম দ্রাব দেওয়া হলো, দ্রবণ তৈরি হয়ে গেল। এই দ্রাবটার আণবিক গুরুত্ব M। তাহলে আমরা কি বলতে পারি, এটা দ্রাবক না বলি দ্রবণ বলি, V লিটার দ্রবণ আছে, সেই দ্রবণের মধ্যে W গ্রাম দ্রাব আছে, তার আণবিক গুরুত্ব M। তাহলে V লিটার দ্রবণে দ্রাব আছে W বাই M মোল। তাহলে 1 লিটার দ্রবণে দ্রাব আছে W বাই MV মোল। তাহলে সি এর জায়গায় আমরা কি লিখতে পারি, W বাই MV RT। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইউনিটগুলো। আরটা সাধারণত 0.082 লিটার ATM কেলভিন ইনভার্স মোল ইনভার্স এককে এখানে প্রকাশ করা হবে। তার কারণ হচ্ছে এখানে চাপ আছে, এখানে আয়তন আছে, লিটার আছে। তাহলে চাপটা যদি ATM হয়, এটা যদি লিটার হয়, তাহলে আর এর মানটা কিন্তু একক। এখানে কিন্তু জুল টুল আর এর যে জুল বা আর্ক বা ক্যালোরি আছে, সেই এককে আমরা প্রকাশ করবো না, আমরা সবসময় এই এককটাতে প্রকাশ করব। এবং এখানে পাইটা ATM এ রাখার চেষ্টা করব, ভিটাকে লিটারে রাখার চেষ্টা করব। এখানে একটা অঙ্ক আছে যে 33.3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5% W/V গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপের মান কত। তাহলে এটা খুব সহজ অঙ্ক। পাই ইকুয়ালস টু আমরা জানি CRT, সি মানে কি W/MV RT। তাহলে এখানে 5% বলেছে। 5% মানে কি, 5% মানে এখানে 100 ml দ্রবণে আছে 5 গ্রাম। তাহলে 100 ml, কারণ W/V বলেছে, তাহলে 100 ml দ্রবণে দ্রাব কত, দ্রাব আছে 5 গ্রাম। তাহলে আমরা W পেয়ে গেলাম 5, V কত, V কিন্তু লিটার এককে, তাহলে এখানে ml আছে, তাহলে ml কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে লিটার পাবো 0.1 লিটার। আচ্ছা, উষ্ণতা T এখানটাই হবে 273 এর সাথে 33.3 যোগ করতে হবে, তাহলে এখানে হচ্ছে 0.3, তাহলে 306 কেলভিন। তাহলে এখানে হলো 5। আচ্ছা, গ্লুকোজ হচ্ছে C6H12O6,
তাহলে 12 ইন্টু 6 1 ইন্টু 12 প্লাস 16 ইন্টু 6, পারমাণবিক গুরুত্বগুলো 6 দিয়ে সংখ্যা দিয়ে গুণ করলে এটা হবে 180। তাহলে এখানে এম হলো 180, ভি কত হয়েছিল 0.1, আর এর মানটা তো আমরা বললাম যে এটা লিটার এককে আছে, তাহলে এটা এটিএম এককে থাকবে, তাহলে এটা 0.082 লিটার এটিএম, কেলভিন ইনভার্স মোল ইনভার্স, আর এটা আছে 306.3 ডিগ্রি 3 কেলভিন, তাহলে এটা হবে 6.985 এটিএম। জাস্ট ডেটা পুটিং এর অঙ্ক। সেখানে যে অঙ্কটা আছে, মানবদেহের রক্ত 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্লুকোজের 5.722%, W/V জলীয় দ্রবণের সাথে আইসোটোনিক, তাহলে রক্তের অভিস্রবণ চাপ কত? তাহলে আমরা প্রথমে গ্লুকোজের অভিস্রবণ চাপটা দেখে নিই। পাই ইকুয়ালস টু W/mv/RT। এখানে W কত? W দেওয়াই আছে 5.722 এত গ্রাম। আচ্ছা, তাহলে এখানে ভি কত হবে? এখানে যেহেতু বলছি যে পার্সেন্ট, মানে 100 ml দ্রবণে আছে এত গ্রাম, আগের অঙ্কটার মতো, তাহলে এখানে হবে 100 ml কে আমরা 1000 দিয়ে ভাগ করবো, তার মানে 0.1 লিটার আসলো। এম, গ্লুকোজের এম তো এর আগের অঙ্কে দেখলাম 180, তাহলে আর এর মানটা আমরা বসাতে পারি 0.082 তে। আর টেম্পারেচার কত? টেম্পারেচার 27, তো 27 প্লাস 273, তাহলে এখানে হবে 300 কেলভিন। 300 কেলভিন, তাহলে ডাব্লিউ বসিয়ে দিলাম 5.722, এখানে এম হচ্ছে 180, 0.1, 0.082, আর টেম্পারেচার হচ্ছে 300, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হবে 7.82 এটিএম। তো এটা কার হলো? এটা হচ্ছে গ্লুকোজের অভিস্রবণ চাপ, কিন্তু গ্লুকোজ তো রক্তের সাথে আইসোটোনিক, তাহলে রক্তের অভিস্রবণ চাপ কত হচ্ছে? তাহলে পাই ব্লাড সেটাও হবে 7.82 এটিএম, কারণ আইসোটোনিকের ক্ষেত্রে অভিস্রবণ চাপ সমান। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ইউরিয়াও নেওয়া হয়েছে, সুক্রোজও নেওয়া হয়েছে, তাদেরকে একসাথে মেশানো হয়েছে, তাহলে সেই মিশ্র দ্রবণের অভিস্রবণ চাপ কত হবে? এখানে আমরা যে সূত্রটা লিখবো, পাই ইকুয়ালস টু সিআরটি, তো তাই আমরা এরকম লিখে নিতে পারি W1M1 প্লাস W2M2 VRT, কারণ দুটো দ্রাবক ছিল সেই জন্য, তাদের দুজনের ওজন আলাদা, ভর আলাদা, মানে মোলার মাসটা আলাদা, সেই জন্য। আচ্ছা, এটা কিন্তু এটা বলা হয়নি যদিও, সেটা হচ্ছে W/V, এটাও কিন্তু W/V, সবই W/V। তাহলে প্রথমে, আচ্ছা এখানে কিন্তু 500 ml ছিল, যেটা লিখতে ভুল হয়েছিল, তাহলে 500 ml ইউরিয়া দ্রবণের সাথে 500 ml সুক্রোজের দ্রবণ মেশানো হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই যে এখানে বলা হয়েছে 2.5% ইউরিয়া দ্রবণ, তাহলে ইউরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে 100 ml দ্রবণে কি আছে? দ্রবণে আছে 2.5 গ্রাম ইউরিয়া, তাহলে 500 ml দ্রবণে কি আছে? 2.5 ইন্টু 500 বাই 100 আর কি, তাহলে 5 দিয়ে গুণ হবে, তাহলে এটা হবে 5 × 5 = 25, 5 × 10, 11, 12 এত গ্রাম। 500 ml দ্রবণে ইউরিয়া আছে এত গ্রাম। আচ্ছা, এবার দেখি সুক্রোজ। সুক্রোজে কি বলছে? 2% সুক্রোজের দ্রবণ, মানে 100 ml দ্রবণে আছে 2 গ্রাম, তাহলে 500 ml কত থাকবে? তাহলে 2 × 5, তাহলে 10 গ্রাম। তা দ্রবণের মোট আয়তন কত? দ্রবণের মোট আয়তন 500 ml আর 500 ml, তার মানে 1000 ml। লিটারে কত হবে? তার মানে 1 লিটার হবে। তাহলে আমরা বসিয়ে দিই, এটা ইউরিয়ার ক্ষেত্রে 12.5, ইউরিয়ার আণবিক ভরটা 60, আর সুক্রোজ 342, কারণ সুক্রোজের সংকেত কি? C12H22O11, তাহলে 12 বাই এখানে 60 হবে, 12.5/60 প্লাস এখানে হচ্ছে 10/342 ইন্টু এটা হবে 1 লিটার, যেহেতু 0.082, আর টেম্পারেচার আছে 300 কেলভিন, কেলভিনেই বলে দেওয়া আছে, এটা হিসাব করলে আসবে 5.85 এটিএম। তাহলে এটাই হচ্ছে দ্রবণের অভিস্রবণ চাপ। আজকের সেশন এইটুকুই। ভালো করে পড়ো এবং রেফারেন্স বইগুলোর পেছন থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখো। আশা করি তোমাদের মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া হবে অভিস্রবণ চাপ সংক্রান্ত। থ্যাংক ইউ।